নমস্কার, সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। কৌটিল্য বলেছিলেন, শাসকের উচিত বিশ্বস্ত মানুষ আর সেনাবাহিনী দিয়ে সীমান্ত এলাকা ঘিরে রাখা, কোনো বিদেশিকে বা বাইরের লোককে সেখানে থাকতে না দেওয়া। অতীতের এই চরিত্রগুলো আজ আমাদের কাছে প্রাসঙ্গিক এই কারণ সীমান্তের চরিত্র বদলেছে, সমস্যা কিন্তু বদলায়নি। আর সীমান্তের সমস্যা তারাই বোঝেন যারা সীমান্তের পাশে থাকেন, যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। দেশের বাকি 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মতো আমাদের রাজ্য এখন এসআইআর চলছে। আর এই এসআইআরকে কেন্দ্র করে চলছে বিরাট লড়াই। আপনার প্রত্যেকেই দেখছেন সেটা। ভোটার লড়ছেন ভোটার তালিকায় নাম তোলানোর জন্য, বিএলও লড়ছেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য। আর সব লড়াইকে ছাপিয়ে গিয়েছে রাজনীতির লড়াই। সোজা সাপটা মেগা ডিবেট, লড়াইয়ের নাম এসআইআর। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তীকে। আজকের যেটা ক্যাপশন দেখছিলাম ওনাদের, তার মধ্যে 3টে কথা প্রধানত উঠে এসছে। একটা হচ্ছে বিএলওদের ওপর কাজের অতিরিক্ত চাপ, স্বল্প সময়ের মধ্যে এসআইআরটা সম্পূর্ণ করা। দ্বিতীয় যেটা উঠে এসছে অনুপ্রবেশকারী, এবং এই নিয়ে এসআইআরটা কোন পথে যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বপ্রথমই একটি কথা বলে দিতে চাই যে আমরা এসআইআরের বিরুদ্ধে নই। আমরা মনে করি যে মৃত ভোটার তার নাম বাদ যাওয়া উচিত, যার 2 জায়গায় নাম আছে তার 1 জায়গায় থাকা উচিত, আরেক জায়গা থেকে বাদ যাওয়া উচিত, এটা আমরা বিশ্বাস করি। আর সত্যিই যদি কেউ অনুপ্রবেশকারী থেকে থাকেন বা বিদেশি নাগরিক থেকে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তার নাম ভোটার লিস্টে থাকা উচিত না, এটা আমরা চাই। সমস্যাটা হয়েছে বিশ্ববাবু, আপনি দেখছেন গোটা দেশ জুড়ে এই যে একটা অসাধ্য সাধনের কাজ ছেড়ে দিয়েছেন সরকারি কিছু কর্মচারীর ওপর, বিএলওদের ওপর। একজন বিএলওর দায়িত্ব 1000 থেকে 1200 ভোটারকে সংশোধন করা, নতুন করে এনুমারেশন ফর্ম দেওয়া, ফিল আপ করানো, সেগুলো জমা নেওয়া, সেগুলোকে মোবাইলের অ্যাপের মধ্যে দিয়ে আপলোড করা, ইত্যাদি ইত্যাদি। সময় 1 মাস। সম্পূর্ণ অবৈজ্ঞানিক প্রক্রিয়ায়, আনসাইন্টিফিক প্রক্রিয়ায় একটা 2 বছরের, শেষ এসআইআর নাকি হয়েছে 2002 সালে, তখন 2 বছর সময় দেওয়া হয়েছিল, সেটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে 12টা রাজ্যে। পশ্চিম বাংলাতে 3 জন এখনো পর্যন্ত মারা গেছেন, আর ভয়ে আত্মহত্যা করেছেন 32 জন মানুষ, সংখ্যাটা 35 জন। 3 জন সরকারি কর্মচারী, তার মধ্যে স্কুলের মাস্টারমশাই তারা। 7টি রাজ্য, আমি আপনাকে হিসেব দিচ্ছি, সারা ভারতবর্ষে, যেখানে একসঙ্গে এসআইআরটা শুরু হয়েছে 4 তারিখ থেকে, নভেম্বর মাসের 22 দিনে 25 জন 25 বিএলও যারা হয় আত্মহত্যা করেছেন, নয় ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন কাজের চাপে। সংখ্যাগুলো দেবো। বাংলায় 3 জন শুধু বিএলও। মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার 9 জন, 9 বিএলওস। উত্তরপ্রদেশ 4 জন, ডবল ইঞ্জিনের সরকার। গুজরাট 4 জন। পশ্চিমবাংলা তো বলেছি, এর বাইরে রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, সবগুলো ডবল ইঞ্জিনের সরকার। দায় কার? দায়িত্ব কার? আজ পর্যন্ত ইলেকশন কমিশন একটা হত্যা, মানে আত্মহত্যা বা মৃত্যুর দায় নিলেন? তার জন্যই তো দেশ জুড়ে আওয়াজ উঠেছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর শুরু হয়ে গেছে। আচ্ছা বিশ্ববাবু, ভারতবর্ষ তো একটাই দেশ, এবং নির্বাচন কমিশন একটাই, নিরপেক্ষ বলে আমরা মনে করি। তাহলে আমার প্রশ্ন, 2 রকম আইন কেন হচ্ছে? অনুপ্রবেশকারী ধরতে পশ্চিমবাংলায় এসে যাচ্ছে ইলেকশন কমিশন, তার দায়িত্ব ভোটার লিস্টের মধ্যে দিয়ে কে ভারতীয় কে ভারতীয় নয়। এটা তো স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, সেন্ট্রাল হোম মিনিস্টারের। উদাহরণ আছে, দেবো। 2019 সাল আসামে এনআরসিটা কারা করেছিল? নির্বাচন কমিশন না সেন্ট্রাল হোম মিনিস্ট্রি?
আমি জবাবটা নির্বাচন কমিশনের কাছে চাইছি। কারা করেছিল? আমাকে কে পাঠিয়েছে? আমি কার প্রতিনিধি? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। ভারতীয় জনতা পার্টি যাদের পাঠাচ্ছেন, যারা বক্তা থাকবেন, ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদের প্রতিনিধি। আমাদের এই প্রশ্নগুলো তো নির্বাচন কমিশনের কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে নয়। তাহলে আপনারা একবারই উত্তর দিচ্ছেন কেন? এই প্রশ্নটা তো করতে হবে। এ কি চোরের মায়ের বড় গলা? চোর হয়েছে নির্বাচন কমিশন আর তার মা হয়েছে বিজেপি। উত্তরটা তারা দিচ্ছে, নির্বাচন কমিশন নীরব। কই আপনাদের হিম্মত থাকলে চন্দ্রবাবু নাইডুর, যেখানকার মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশে একটা চালু করছেন না কেন? হিম্মত থাকলে অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু করুন। কালকে নরেন্দ্র মোদী সরকার ফেলে দেবেন উনি। যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যখন প্রশ্ন করবে, উত্তরটা বিজেপি দেবে। আর নির্বাচনের সময় বিজেপিকে কাজ করতে হবে না, নির্বাচন কমিশন ভোটার লিস্টে কারচুপি করে বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। পরের বক্তা বিজেপির পক্ষে অভ্র সেন। আমি আজকে আমার পুরো বক্তব্যে তৃণমূল কত ভালো দল এটা তুলে ধরার চেষ্টা করব। কেন তৃণমূলকে ভালো বলছি বলুন তো? নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ তো থাকা দরকার। সমীরদা, যুক্তি দেওয়ার চেষ্টা করছি আমি, একটু আপনার ভালো লাগবে নিশ্চয়ই শুনে। ভাবুন, আমাদের রাজ্যে চুল্লুকে মরলে 2 লাখ টাকা দেয়। আমাদের রাজ্যে খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়ে সেখানে ট্যাব, স্কলারশিপ, সাইকেল এত কিছু দেওয়ার পয়সা করিয়ে আছে। খালি বিএলওদের 18,000 টাকা দেওয়ার পয়সা নাকি নেই। তা দারুণ, অসাধারণ। এই তৃণমূলকে তো ভালো বলতেই হবে। দারুণ কথা বললেন সমীরদা। এত চাপ বিএলওদের, সত্যি আমি মেনে নিচ্ছি কথাটা, এত চাপ সত্যি। কিন্তু আমি মেনে নিচ্ছি প্রথমে বিএলওদের চাপ, কিন্তু বিএলওদের চাপ কেন এটা তো বুঝতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়ার কথা মাননীয় ইলেকশন কমিশন বারবার চিঠি লিখে স্টেট গভর্নমেন্টকে বলেছে, তার সপক্ষে আমি কোনো ঠাকুমার ঝুলির গল্পের বই না, আমি নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি। সমীরদা ইয়ে দেখুন একটু। সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে অস্বীকার করেছে আমাদের রাজ্য সরকার তথা তৃণমূল সরকার। তাই তৃণমূল কংগ্রেসকে তো ভালো বলতেই হবে। এই তৃণমূল কংগ্রেস বিএলওদের ব্যাপারে এত ভাবে, কি বলবো বলুন তো? এত ভালোবাসে বিএলওদের এরা যে বলছে গাছে বেঁধে পেটাবো, একটা নাম্বার যাবে গাছে বেঁধে পেটাবো। এই তো গতকাল একটা কোথাকার কোন 2 পয়সার এমএলএ বলেছে এই হাত ভেঙে দেবো, আবার বলে 32 পার্টি বার করে হাসছে। আর খালি কি তাই? যদি খালি বিএলওদের হাত ভাঙবো, গাছে বেঁধে পেটাবো এই বলে শেষ হয়ে যেত, তাহলে তো তাও মানতাম। সেখানে থামেনি। 2 দিন আগে দেখি ইলেকশন কমিশনের আমাদের রাজ্যে যে অফিসটা আছে তার বাইরে কিছুজন ধাপ্পাবাজ লম্পটকে বিএলও সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ধর্ণা দেওয়ার জন্য। তারপরে ভাবলাম না 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 না, তৃণমূল তো খুব ভালো দল, এরা বিএলওই। তারপর বুঝতে পারলাম হ্যাঁ এরা বিএলও, এরা অন্য ধরনের বিএলও। তৃণমূল ছাপ বিএলও, বি ফর বাটপার, এল ফর লম্পট, ও ফর অশিক্ষিত। এরা হচ্ছে তৃণমূল ছাপ বিএলও। মানে বিএলওদের প্রতি এত দরদ উতলে পড়ছে, লোকজনকে বিএলও সাজিয়ে নাকি ধর্ণা দিতে পাঠিয়ে দিচ্ছে। এসআইআর তো হবে, এর আগেও হয়েছে, এসআইআরটা দরকার, সেটা মহান সমীরদাই বলেছেন এসআইআর দরকার, তারাও চান এসআইআর যাতে হয়। কিন্তু এই যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার সেটা ঠিক করবে কে? আমি মনে করি ইলেকশন কমিশন না, সেটাও এই মহান তৃণমূলের ঠিক করা দরকার। কেন বলুন তো? তৃণমূল এরকম মহান তো দৃষ্টান্ত রেখেছে। তৃণমূল লাভলি খাতুন বলে একজন বাংলাদেশিকে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছে। এই মহান তৃণমূল ঠিক করবে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার। এই তৃণমূলের কালে এবিটির একজন জঙ্গি আমাদের রাজ্যে এসছে, খালি না জালি ভোটার কার্ড বানিয়েছে, তৃণমূলকে ভোট দিয়ে আবার বাড়ি চলে গেছে। তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার কে জালি ভোটার। এই তৃণমূলের নেত্রী 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে। 2005 আর আজকে আমরা দাঁড়িয়েছি 2025, মানে 20 বছরে যদি অনুপ্রবেশকারীর সংখ্যাটা এদের মতে 0 হয়ে যায়, রসগোল্লা লাড্ডু হয়ে যায়, তাহলে যুক্তির খাতিরে ধরে নিতে হবে এই যে 1 কোটি অনুপ্রবেশকারী, যেটা মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, উনি বিরোধী নেত্রী ছিলেন, তাহলে 1 কোটির জালি ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার। আমি খালি বলছি এরমভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে বিপদ। আপনারা দর্শক বন্ধুরা বা আপনারা যারা আজকে এখানে বসে শুনছেন, দলমত নির্বিশেষে ভাবুন যে এইভাবে যদি তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অপোজ করে এবং বিএলওদেরকে এভাবে বড় বড় মুখে ডায়লগ দিয়ে বিএলওদেরকে এভাবে অসুবিধা সৃষ্টি করে, তাহলে তারা কি গণতন্ত্রের পক্ষে শ্রেয় নাকি গণতন্ত্রের পক্ষে তারা বিপদ? বিএলও আত্মহত্যার খবর কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালা, রাজস্থান, এমনকি গুজরাট, উত্তরপ্রদেশ থেকেও আসছে এবং সেখানেও অভিযোগ একই, কাজের চাপ এবং সময়টা কম। যাই হোক, আমাদের পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ভারতবর্ষে অনুপ্রবেশ আছে, এই ব্যাপার নিয়ে আলোচনার
সত্যি কোনো রকম কোনো জায়গা নেই, কিন্তু ভোটার লিস্টে অনুপ্রবেশকারী আছে কি না সেটা অন্তত জ্ঞানেশ কুমার 65 লক্ষ যে নাম বিহারে বাদ দিয়েছেন সেখানেও বলতে পারেনি এক্স্যাক্টলি তার ভেতর কতজন অনুপ্রবেশকারী, সেটা প্রধানমন্ত্রী যতই ঘুষপেটিয়া বলে চিৎকার করুক না কেন। এবার যখন নথির প্রশ্ন এসে গেল, যাদের কাছে নথি আছে তাদের সবার নাম কি এসআইআরে ঠিকঠাক উঠেছে? দেখুন, আমি সবার কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। আমি আমার নামটা দেখাচ্ছি। আমি 2002-তে আমার নাম রয়েছে, আমার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছেন অধুনা লুপ্ত, বেলগাছিয়া পূর্ব, পার্ট 50, ক্রমিক 366। দেখিয়ে দিলাম, একটু ক্যামেরাম্যান যদি জুম করেন। আমি যখন নিজের নাম আপলোড করতে যাচ্ছি এনিউমারেশন ফর্মে তখন বলছে ডেটা নট ফাউন্ড। আচ্ছা, এটা কেন হচ্ছে? অরূপদা আমার সঙ্গে এখানে সহমত পোষণ করতে পারে, কারণ অরূপদা এবং আমি রাজনীতিটা আলাদা হতে পারে কিন্তু কাজটা একই রকম করতাম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির। এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট, MDM। মাস্টার ডেটা ম্যানেজমেন্ট করতে গেলে এটা অনেকটা হচ্ছে ক্লাস 5-এর ভগ্নাংশের মতো। যারা অন্তত ক্লাস 5-এ পড়েছেন তারা বলতে পারবেন যে নিচে একটা বেস ডেটা থাকে যেটাকে আমরা বলি লব, ওপরে থাকে হচ্ছে হর। লবটা যদি আপনার ঠিক থাকে তাহলে হরটা অবশ্যই খুঁজে পাওয়া যেতে পারে। এই নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচন রোল তৈরি করার ক্ষেত্রে লবটা হওয়া উচিত ছিল কি, সেটা হচ্ছে আপনার সেন্সাস ডেটা। 2002 সালে যখন হয়েছিল এর আগের এসআইআরটা, 2001-এ তখন জনগণনাটা হয়েছিল না, তখন কংগ্রেসের সরকার ছিল না, কিন্তু যে সরকারটা কেন্দ্রে ছিল সেই সরকার অ্যাটলিস্ট পড়াশোনাটা জানতো, তাই যুক্তিবোধ বক্তব্যগুলো ছিল। আচ্ছা, ভোটে লড়তে কতগুলো ডকুমেন্ট লাগে বলতে পারবেন আপনারা? ভোটে লড়তে লাগে হচ্ছে ফর্ম 26, ইলেকট্রাল রোল সার্টিফাইড, কাস্ট সার্টিফিকেট এবং আধার এবং ভোটার কার্ড। অর্থাৎ ভোটে লড়বার জন্য 5টা ডকুমেন্ট লাগে, আর ভোট দিতে আপনার 13টা ডকুমেন্ট লাগছে। যদি ভোটে লড়তে 13টা ডকুমেন্ট লাগতো, বিশ্বাস করুন লাভলি খাতুন যেমন লড়তে পারতো না, নিশীথ প্রামাণিকও লড়তে পারতো না। নিশীথ প্রামাণিক শুধু কেন, স্বপন মজুমদার বা অশোক কীর্তনিয়া যারা বিজেপির এই মুহূর্তে বিধায়ক, তারাও লড়তে পারতো না। জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এসআইআর কি দরকার নেই? নিশ্চয় অবশ্যই দরকার আছে, কিন্তু এসআইআরটা দরকার হওয়ার জন্যে আগে প্রয়োজন ছিল বেস ডেটাটা। কিন্তু এসআইআরটা কি হয়ে গেছে বলুন তো? এসআইআরটা হয়ে গেছে একটা আবডাল, এসআইআরটা হয়ে গেছে একটা মাধ্যম। এটা শুধু আমরা বলছি না, এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের ইলেকটোরাল রোল খুলে দেখিয়ে দিয়েছেন কম্পেনসেটারি এফেক্ট করছে। আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলার 294টা বিধানসভার ভেতর বিধাননগরে জয়ী এবং বিজয়ীর পার্থক্য হচ্ছে 7,500, অর্থাৎ ব্রেক ইভেন হচ্ছে 3,750। কোনো মতে যদি এই 3,750 ভোটার অন্য কোনো জায়গা থেকে এখানে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে কিন্তু সমান হয়ে গেল। সমস্যাটা হয়ে গেছে এই প্রশ্নগুলো যখন আমরা তুলতে যাচ্ছি, এই সঙ্গত প্রশ্নগুলো আমাদের আটকে দিচ্ছে কোথায়? আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়কে নামিয়ে এনে ভোট দিয়েছেন। আমরা কিন্তু পশ্চিমী দেশের মতো ডকুমেন্টেড সভ্যতা নেই। আপনার বাবা বা মা অনেকেরই হয়তো এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নেই যারা আতুর ঘরে জন্মেছেন। গত 20 বছর হয়েছে আমরা ডকুমেন্টেশন করছি, আগামী 20 বছর বাদে হয়তো ডকুমেন্টের অডিট ট্রেলটা আপনারা পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের নাগরিকদের সন্দেহের চোখে দেখাটা, ভারতবর্ষের সংবিধান, আমরা সংবিধান দিবসে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, সেটা সংবিধানকে অসম্মান করার সমতুল। ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ অভিষেক, খুব সুন্দরভাবে অভিষেক বলেছে। এখন প্রশ্ন হলো, কিন্তু অভিষেকের দল বা রাহুল গান্ধী কিন্তু বোঝাতে পারেননি বিহারের ভোটারদের তাদের বক্তব্য, এটাও একটা বাস্তব। পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আজকের বিষয় রাজনীতির অস্ত্র নিয়ে এসআইআরের ব্যবহারকে কেন্দ্র করে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় এই এসআইআর জিনিসটা কোনো রাজনীতির বিষয় নয়। ভারতের সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন সঠিকভাবে করার জন্য। ভোটার রোল যদি রিভিশন করতে হয় তার জন্য যথোচিত পদক্ষেপ তারা নিতে পারবেন। এসআইআর তেমনই একটি পদক্ষেপ, এবং এসআইআর প্রথমবারও হচ্ছে না। 2002 সালে পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয়েছে, এবং মনে করিয়ে দিই এই এসআইআরের পরই 2004 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল
লোকসভায় 42টা আসনের মধ্যে 35টা আসন পেয়েছিল। বিরোধী তৃণমূল কংগ্রেস একে নেমে এসেছিল। সঙ্গে এসআইআর হলেই শাসকের ক্ষমতায় যে ধস নামে এটা বোধহয় বলা যায় না। বিহারেও আমরা দেখেছি শাসক দল আবার ক্ষমতায় ফিরে এসছে এসআইআর হওয়ার ঠিক পরে। আরেকটা কথা মনে করিয়ে দিই যারা ভুলে গেছেন, 2002-এ এসআইআর হয়েছে, আর 2005 সালে লোকসভায় দাঁড়িয়ে একজন বিরোধী নেত্রী, বাংলার বিরোধী নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশ্ন তুললেন বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এসআইআর কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সেই এসআইআর নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের সিপিএম সরকার নাকি সাহায্য করছে ভোটার লিস্টে নাম তোলায়। তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, তিনি একবারও বললেন না যে কংগ্রেস সরকার থাকতেও অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে কি করে প্রবেশ করছে। তিনি দায়টা চাপালেন রাজ্য সরকারের ওপর, যথোচিতভাবে চাপালেন। আজকে বিরোধীরা যখন এসআইআরকে রাজনীতির অস্ত্র করে তুলছে, হওয়া উচিত ছিল না। বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল চাকরি, বিহারে রাজনীতির অস্ত্র হওয়া উচিত ছিল নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি এস্টাবলিশমেন্টের ওয়েভ, যার কথা আমরা বিভিন্ন সার্ভেতে দেখতে পেরেছি। অনেক সার্ভেতে দেখা গেছে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় পছন্দ নাকি নীতিশ কুমার, অথচ এসআইআর অস্ত্র হয়ে উঠল। তার ফলাফল কি হলো? তার ফলাফল হলো এসআইআরের পরে অবৈধ ভোটাররা বাদ যাবে, তাহলে ভোটের হার তো কমে যাওয়ার কথা। বিহারে আমরা দেখলাম 67% রেকর্ড ভোট পড়ল, যেখানে 60% বিহারে অতিক্রম করেনি অতীতে, এবং মহিলারা 72% ভোট দিল। এই ভোটটা নীতিশ কুমারের সুশাসনের জন্য ভোট ভাবলে কিন্তু ভুল হবে, কারণ 2005 থেকে নীতিশ কুমার ক্ষমতায় ছিলেন, প্রতিবারই উনি সুশাসনের একটা দাবি করে থাকেন, অতীতে তো এমন ভোট পাননি। এই ভোটটা যতটা নীতিশ কুমারের জন্য ভোট, ঠিক ততটাই এসআইআর এর পক্ষে ভোট বলে আমার মনে হয়। কারণ মানুষ কোথাও উপলব্ধি করেছে বিহারের ভোটাররা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আসবেন, চলে যাবেন কাজ করে, এটা মেনে নেওয়া বিহারের মানুষের পক্ষে সম্ভব হয়নি। বাংলার মানুষের পক্ষে কি সম্ভব হবে? বাংলার আগে বিহারে এসআইআর হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। নির্বাচন কমিশন জানিয়েছে বিহার তাদের ট্রায়াল রান ছিল, অর্থাৎ প্রথম ট্রায়াল রান বিহারই করেছে। সেই ট্রায়াল রানই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। পরের বক্তা সুমন ভট্টাচার্য। সন্তোষ কুমার গাঙ্গুয়ার বারেলির একজন ভদ্রলোক ছিলেন। 2 মাস আগে ওনার স্ত্রী মারা গিয়েছিলেন ক্যান্সারে। ওনার 5 বছরের যমজ সন্তান আছে। উনি বিএলও হিসেবে মারা গেছেন। ঘটনাটা উত্তরপ্রদেশের। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, আমি কেন উত্তরপ্রদেশ দিয়ে শুরু করলাম। কেউ একজন বলছিলেন যে 12টা রাজ্যে সার হচ্ছে। উত্তরপ্রদেশে মারা গেছেন বিজয় কুমার বর্মা, বিপিন কুমার যাদব, সুধীর কুমার কোরি। 3 জনই শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপির মুখপাত্র বলছিলেন, বলতেই পারেন যে পশ্চিমবঙ্গে বিএলওরা বিক্ষোভ দেখাতে গেছে ইলেকশন কমিশনে। গুজরাটে অরবিন্দ বেহার বলে একজন ভদ্রলোক, তিনিও গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে, তিনিও একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি মারা যাওয়ার পর রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন, গুজরাটের রাজ্য প্রাথমিক শিক্ষক সংগঠন ইলেকশন কমিশনের কাছে গেছে। তাহলে বিএলওরা মারা যাচ্ছে বা বিএলওদের চাপ, এটা শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়। আমি ভেবেছিলাম কংগ্রেসের বন্ধু বলবেন, রাহুল গান্ধীর টুইটটা যদি কেউ দেখেন, 6টা রাজ্যে 17 জন মারা গেছেন 19 দিনে। দিস ইজ দ্য ফিগার। আপনি যে কাজটা 2 বছরে করার কথা, সেটা যদি 60 দিনে করানোর চেষ্টা করেন, তাহলে যা হওয়ার তাই হবে। যিনি বললেন যে আর্টিকেল 324-এর কথা, তার জানা উচিত যে আর্টিকেল 324 ইন্ট্রোডিউস করার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভীমরাও আম্বেদকর কি বলেছিলেন, তার বক্তৃতাটা আরেকবার দেখা উচিত। দিনটা ছিল 15ই জুন 1949। ভীমরাও আম্বেদকর যেটা বলেছিলেন, সেটা আজকের দিনে পুরো উল্টো হয়ে ফিরে আসছে। আমরা অধিকাংশ লোকই জানি না যে সেই সময় অভিযোগ ছিল যে রাজ্যগুলিতে লিঙ্গ, জাত, বর্ণের ভিত্তিতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ভীমরাও আম্বেদকর যখন ইলেকশন কমিশনের ব্যাপারটা ইন্ট্রোডিউস করেন, উনি বলেন এইটা বন্ধ করার জন্য আমার করতে হবে।
এইটা বন্ধ করার জন্য আমি ইলেকশন কমিশনকে আনছি। আর আজকে ইলেকশন কমিশন বিহারে যখন নাম বাদ যাচ্ছে তখন আমরা দেখছি প্রান্তিক মানুষের কথা বেশি। 1933-এর 31শে জানুয়ারি গান্ধীজি একটা চিঠি লিখছেন। চিঠি লিখে বলছেন যে আমি ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজটা এই কারণে চাই, আমি আম্বেদকরের বক্তব্যকে এতদিন মেনে নিইনি, এখন মেনে নিচ্ছি, কারণ কানপুরের নির্বাচনের ফলাফল এসেছে, সেই ফলাফলে হরিজনদের নাম ভোটার তালিকায় ছিল না বলে সিটটাতে হরিজনরা হেরে গেছে। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড গান্ধীজি কি বলেছিলেন, আম্বেদকর কি বলেছিলেন। গোয়িং ব্যাক টু দ্য ফার্স্ট ডেট যখন গান্ধীজি বলছেন ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ কত গুরুত্বপূর্ণ, উনি একটা দেশে বলেন, উনি ব্রিটিশ শাসকদের সামনে রাউন্ড টেবিল কনফারেন্সে 17ই অক্টোবর 1931-এ বলছেন যে আমি মনে করি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে জরুরি বিষয় সকলের জন্য সমান ভোটাধিকার। আপনি আজকে সেটা আবারও বলছি, কেউ অবৈধ অনুপ্রবেশকারী তাকে বাদ দিতে পারেন, কিন্তু আপনি টার্গেট করছেন কাকে? আপনি টার্গেট করছেন দলিতদের, আপনি টার্গেট করছেন পরিযায়ী শ্রমিকদের। সো আমরা আবার বলছি যে সত্যিকে যদি কেউ না বোঝে, যদি আপনি সত্যিকে নিজে বানানোর চেষ্টা করেন, তাহলে ইতিহাস আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যে তখন এগেন আই রিপিট, ভোটাররা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদে চলে যাবে, যেটা কোনো গণতন্ত্রের জন্য কাম্য নয়। পরের বক্তা সিপিএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। শুরুতে বলবো যে নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দেখেছি লাস্ট 10 বছর ধরে, অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি। এসআইআর করার আগে এনুমারেশন ফর্মটা নিয়ে অন্তত সাধারণ গরিব মানুষ যাতে বুঝতে পারে, অন্তত মানুষের হয়রানি। আমার বুথে 2002-এ আমার নাম আছে, 2026-এও আমার নাম আছে, কেন আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে? কী কারণে আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে? এনুমারেশন ফর্ম ফিল আপ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বিশ্বদা বলছি, এসআইআর কিন্তু 2002-এর তালিকা অনুযায়ী হচ্ছে না, 2025 সালের তালিকা অনুযায়ী হচ্ছে। 2025 সালে যাদের নাম আছে তাদের অধিকার আছে প্রমাণ করার, তারা ভোট দেন, ভোট দেওয়ার অধিকার আছে। এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, বিজেপি গুলিয়ে দিতে চাইছে। আমরা সিপিআইএম বলছি, নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য এসআইআর করতে হয়েছে। প্রতি বছর নির্বাচন লিস্ট যে স্যানিটাইজ করা হয় তার নাম হচ্ছে এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল। বাংলায় সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল হয় না। গড়ে প্রতি বুথে 50 থেকে 82 ডেড ভোটার আছে, নোট্রেস আছে, ডবল এন্ট্রি আছে এবং পার্মানেন্ট লেফট আছে। সেই কারণেই তো বিএলওদের চাপ হয়েছে এত, সেই কারণেই তো বিএলওরা চাপে পড়ে গেছেন। আমরা জানতে চাই, বুঝতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বা ওই ভাইপো উনি কেন এর বিরোধিতা করছেন। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে একমাত্র নকল ভোটারের নাম যাতে থেকে যায়, ডেড ভোটারের নাম যাতে থেকে যায়, সেই কারণে বিরোধিতা করছে। আরে আমাদের পার্টির তো সোজা কথা আছে, 2012 সালেও ডকুমেন্টে আছে, এজন্য সিএএনআরসির কোনো প্রয়োজন নেই। আমাদের পার্টি তো প্রথম থেকেই বলছে কথা যে বাংলাদেশে একজনও মুসলিম মৌলবাদীদের যারা আক্রান্ত হয়, যদি একজনও হিন্দু ভারতবর্ষে আসতে চান, ভারতের সরকারকে তার অধিকার দিতে হবে। আচ্ছা, অনুপ্রবেশ হচ্ছে কি করে? কি অমিত শাহ ঘুমোচ্ছেন নাকি? অমিত শাহ ঘুমোচ্ছেন, দপ্তর ঘুমোচ্ছে? অনুপ্রবেশ হচ্ছে কি করে? অনুপ্রবেশ হচ্ছে তারপর এখানে এসে তৃণমূলের নেতাদের 500 টাকা দিলে আধার কার্ড হয়ে যায় আমাদের রাজ্যে। কী কারণে? এর জন্য এসআইআর এইসব ছাড়াই বাছাই করার জন্য এসআইআরের কোনো প্রয়োজনীয়তা ছিল না, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এসআইআর যদি ঠিকমতো হতো, প্রতি বছর অপদার্থ নির্বাচন কমিশন প্রতি বছর যদি এসআইআর ঠিকমতো করতেন, তাহলে আজকে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হতো না। আমি শুধু বলবো যে আসলে কালো আর সাদার মাঝে ধূসর আছে। নীলাদিদার সাথে একটা পয়েন্ট আমি একমত, লাস্ট 20 দিন ধরে চাকরি, কর্মসংস্থান, রুটি রুজি, কাজ, উন্নয়ন, শূন্যপদ, এই সমস্ত এজেন্ডার বাইরে চলে গেছে। দেখবেন শিয়ালদা স্টেশনে ভিড়, বাস থেকে নেবে, আপনি যখন ট্রেন থেকে নামেন কলকাতা শহরে এসে, তখন মিনি বাসে যখন আপনি ওঠেন, কন্ডাক্টর আপনাকে বলে দাদা পেছনের দিকে এগিয়ে যান। বিজেপির দৌলতে আর তৃণমূল কংগ্রেসের দৌলতে বাংলার মানুষ, দেশের মানুষ পেছনের দিকে এগিয়ে চলেছে। আর এই পেছনের দিক থেকে সামনের দিকে এগিয়ে আনতে গেলে রুটি রুজি, কর্মসংস্থান, কাজের ইস্যুকে সামনে আনতে হবে। না করে ওরা বাইনারি পলিটিক্স করছেন, আর এই বাইনারির মাঝে ধূসর আছে, তাকে গুরুত্ব দিতে হবে। একটা বিষয় ঠিক যে শহরাঞ্চলে অতটা নয়, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই এসআইআর ফর্ম ভর্তি করা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কনফিউশন আছে এবং বিরক্তিও রয়েছে। এটা ঠিক যে বহু মানুষ বুঝে উঠতে পারছেন না যে কোথায় কি লিখবেন,
কোথায় কিভাবে কি লিখতে হবে, এবং বহু শিক্ষিত মানুষের কি একই অবস্থা। যাই হোক, খসড়া তালিকা বেরোলে অনেক কিছুই প্রকাশিত হবে। পরের বক্তা বিজেপির কেয়া ঘোষ। বিশ্বদা, আমাদের আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। আমি নিজে একজন কুকুর প্রেমী, ডগ লাভার, কিন্তু কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, কিন্তু রাজ্যের এক শাসক দল তাদের এখন সারাতঙ্ক হয়েছে। কে কামড়েছে আমি জানি না, কিন্তু সার সার করে দিবানিশি তারা ওই একটাই কথা বলে যাচ্ছে মন্ত্রের মতন, সারাতঙ্কই বলবো। সেই রোগের কি ওষুধ আছে আমার জানা নেই, কিন্তু নির্বাচন কমিশন বোধহয় কিছু টোটকা বার করেছে, এটা আমার মনে হচ্ছে। 2 বছরের কথা একটা শুনছিলাম, আমার আগে কোনো একজন বক্তা বলছিলেন, দেখুন ন্যারেটিভটা কিভাবে তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে 2002-এ নাকি 2 বছর ধরে এসআইআর চলেছে। এটাও সম্পূর্ণ মিথ্যে। অন্তত বিশ্বদা, আপনি নিশ্চয়ই এটা কারেক্ট করে দেবেন। সারা দেশে, নিশ্চয়ই বিভিন্ন রাজ্যে হয়েছে, সারা দেশে শেষ করতে 2 বছর হয়েছিল। পশ্চিমবঙ্গে লেগেছিল 2 মাস। এবং এখন এই ডিজিটাইজেশনের যুগে যখন তৎক্ষণাৎ বার্তা পৌঁছানো যাচ্ছে, কম্পিউটারাইজড আমরা তথ্যগুলো পাচ্ছি, 1 মাস তো সত্যি অনেক বেশি সময়। নিশ্চয়ই বিএলওরা মারা গেছেন, প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, প্রত্যেকটা মৃত্যু বেদনাজনক। কিন্তু ধরুন তো বিশ্বদা, যদি এই কথাটি ডাক্তাররা বলতেন কোভিডের সময়, যে আমরা চিকিৎসা করব না, আমরা তো মরে যাব, আমরা তো মারা যেতে পারি, তখন আমাদের, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা কোভিডের আতঙ্কে ছিলাম, তাদের কি অবস্থা হতো? এই অবস্থায়ও কিন্তু বহু বিএলও এমন আছেন, তারা ভিডিও করে বলছেন, তারা একদম বুক উঁচিয়ে বলছেন আমরা 17 দিন 18 দিনে করে ফেলেছি। এমনকি ভাই কৌস্তভ তাদের রাজ্যে কেরালাতে কোচিতে 2 বিএলও 17 দিনের মধ্যে তারা তাদের যে এসআইআরের কাজ সম্পন্ন করে ফেলেছেন। এরা কি অতিমানব? এরা কি মহামানব? না, এরা আসলে অনুপ্রাণিত নন, নিজেদের কাজটা সঠিকভাবে করেছেন, কোনো ধমকানি চমকানি শাসক দলের চোখ রাঙানিতে উপেক্ষা করে নিজের কাজটা করেছেন। আর যারা মারা যাচ্ছেন তাদের নিয়ে কীরকম নোংরা রাজনীতি হচ্ছে বিশ্বদা। আমরা তো আগে এটা পানিহাটির ঘটনাটার কথা জানতাম, যিনি মারা গেছেন প্রদীপবাবু, অত্যন্ত দুঃখজনক, তিনি মারা গেছেন, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু বলা হলো তিনি সুইসাইড নোট লিখেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল, তার ডান হাতে 4টে আঙুল নেই। অদ্ভুত আশ্চর্য ব্যাপার, যিনি ভালো করে লেখাপড়াও জানেন না এবং ডান হাতে 4টে আঙুল নেই, তিনি কিন্তু মনে করে সুইসাইড নোট লিখে রেখে গেছেন। লাশের রাজনীতি শকুনেরা করে, আর এখন তৃণমূল করছে লাশের রাজনীতি। শেখ শাহজাহানের পাশে যারা দাঁড়ায়, যে দল দাঁড়ায়, যে দলের মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো দাঁড়ান, কোন শেখ শাহজাহান? সন্দেশখালী সেই পিঠে শিল্পী শুধু নয়, তিনি কিন্তু রোহিঙ্গা সাপ্লাইকারী শেখ শাহজাহান। তার পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল প্রমাণ করে দিয়েছেন যে ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই কালো। আর কিছু কথা বলছি, এই যে আত্মহত্যার কথা বলছে বুয়াদা সমীর চক্রবর্তী, খুব সত্যি খুব অত্যন্ত দুঃখের, প্রতিটা মৃত্যু দুঃখজনক। কিন্তু সেই সঙ্গে যখন সারদার চিটফান্ড স্ক্যাম হয়েছিল, যখন 210 জন আত্মহত্যা করেছিল, কতজনের নাম আপনার মনে আছে সমীর দা? সেই সঙ্গে বলতে চাই, সুবল সোরেনের নাম মনে পড়ে, ওটা তো অত পুরনো ঘটনা নয়, রিসেন্ট ঘটনা। বা আরতি দাস মাইতি, এদের কথা মনে পড়ে? বা সন্তোষ মণ্ডল, প্রবীর কর্মকার, এদের কথা এরা কে জানেন? সেই 26,000 যারা চাকরি রত শিক্ষক, তাদের চাকরি খোয়ানোর পরে অবসাদে হোক, দারিদ্র্যে হোক, চিন্তায় হোক, তাদের মৃত্যু হয়েছে। কই তাদের জন্য আপনাদের চোখের জল পড়ছে না কেন? দেখুন, মতুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি তিনি আছেন। মতুয়াদের পাশে ইতিমধ্যেই মাননীয় কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের সিএ এর মাধ্যমে তাদেরকে ইতিমধ্যেই সম্মান, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, আমার সহনাগরিক হচ্ছেন তারা। পরের বক্তা তৃণমূলের অরূপ চক্রবর্তী। আজকের সাবজেক্ট লড়াইয়ের নাম এসআইআর। আমি বলার আগে আমার পূর্ববর্তী বক্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয়া কেয়া দেবী বক্তব্য রাখতে গিয়ে লাস্ট মিনিটে ওই বাঁ হাতে মনসা পুজো করার মতো চাঁদ সদাগরের মতুয়া শব্দবন্ধ উচ্চারণ করলেন। আমি জানি না যে কেয়া দেবী বিধানসভা ভোটের উপনির্বাচনে লড়েছিলেন, কেয়া দেবী জিততে পারেননি। সে গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে, কিন্তু বিধানসভা নির্বাচনে জিতেছেন বিজেপির টিকিটে, তার নাম অসীম সরকার। সেই অসীম সরকার কদিন আগে বিশ্বদা তোমাদের চ্যানেলেই দেখেছি স্টেটমেন্ট দিয়েছিলেন যে একজন মতুয়ার গায়েও যদি হাত পড়ে তাহলে ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু মতুয়ারা ছেড়ে কথা বলবেন না।
তো আমি জানি না কেয়া দেবীর বক্তব্যটা বিজেপির অফিসিয়াল ধরবো না অসীম সরকারের মতুয়া প্রসঙ্গে বক্তব্যটা ধরবো, সেটা ওনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে নেবেন। আমি শুধু আসছি এক এক করে এখানে যারা বলেছেন। তার আগে হঠাৎ করে শুনলাম বাংলার বুকে তৃণমূল কী সব বললো, 18,000 টাকা দিতে পারছেন না। অভ্র বিজেপির প্রতিনিধি বললেন এখানের বিএলওরা মারা যাচ্ছেন, তৃণমূলের দোষ আছে। আমার কাছে না বিশ্বদা দুটো সুইসাইড নোট আমি ইচ্ছে করে রাখলাম এই কারণে, একজনের নাম বাঁ হাতে যিনি, তিনি আমাদের বাংলার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার, এটা তার হাতে লেখা সুইসাইড নোট। আর ডান হাতে যার, তার নাম গুজরাটের সোমনাথের অরবিন্দ মুলজি। ইন্টারেস্টিংলি দেখুন, দুটো সুইসাইড নোট লিখেছেন দুজন শিক্ষক, একজন শিক্ষক একজন শিক্ষিকা। সুইসাইড নোট দুটো লেখা হয়েছে তাদের ক্লাস নোট খাতায়, খাতার মধ্যে একই রকম খাতা যেখানে তারা পড়ান সেই খাতা হাতের সামনে তারা সুইসাইড নোট লিখেছেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, বাংলার গুজরাট এক হয়ে যাচ্ছে। দুই শিক্ষকই জানাচ্ছেন এই অমানসিক প্রেশার নিতে পারছেন না। যে কাজ 2 বছর ধরে করার কথা, শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে হবে বলে 1.5 মাস 2 মাসের সময়সীমায় এই অমানসিক চাপ দিয়ে তাদেরকে করতে বলা হচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভবপর নয়। এই চাপ নিতে না পেরে তারা আত্মহত্যা করছেন এবং এর জন্য দায়ী এক এবং একমাত্র নির্বাচন কমিশন, দুজনেই লিখে যাচ্ছেন। এরকম আরও সুইসাইড নোট পাইলে আমরা দিতে পারি। আচ্ছা, অভ্র বলছিল লাভলি খাতুনের কথা, ঠিক যদি সত্যিকারের কোনো বাংলাদেশি ভোটার লিস্টে থেকে থাকেন তাহলে সেটা অন্যায়। আচ্ছা অভ্র, তোমার লাভলি খাতুনের কথা মনে পড়লো, আর একটু পাশেই, খুব বেশি দূর না, উত্তর 24 পরগনা স্বরূপনগর বলে একটা জায়গা নিশ্চয়ই তুমি জানো। সেখানকার চেকপোস্ট নিয়ে কদিন আগে তোমার বক্তব্য শুনেছি। ওই স্বরূপনগরের বাসিন্দা, শুধু বাসিন্দা না, বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, পিতার নাম রাধাকান্ত মণ্ডল, যাকে বিজেপি টিকিট দিয়ে পঞ্চায়েতের সদস্য করেছে, তার বাড়ি বাংলাদেশের ভোটার লিস্টে সাতক্ষীরার রুদ্রপুরে। আজকে আইনসভার সদস্য গোপালগঞ্জ, অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হতেন, ওই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল শেখ নিজামকান্দি ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে স্বপন কুমার মজুমদার, পিতা সন্তোষ কুমার মজুমদার, গ্রাম নিশ্চিন্দপুর, ডাক নিজামকান্দি, জেলা গোপালগঞ্জ, সে আমার অতি পরিচিত, তাকে চিনতাম জানতাম, সে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল। আমার জানা মতে সে কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন, বর্তমানে সে আমার ইউনিয়নে থাকেন না। মানে 2002 সালের বেঞ্চমার্ক ধরা হয়েছে। তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, স্বপন মজুমদার তার বাবার নাম 2002-এর লিস্টে আছে কিনা প্রকাশ করা হোক। স্বপন মজুমদারের তার গোষ্ঠীর নাম 2002-এর লিস্টে আছে কিনা। স্বপন মজুমদারকে বিজেপি আইনসভার সদস্য করে আইন প্রণয়ন করতে পাঠিয়ে দিচ্ছে, অসীম সরকারকে আইনসভার সদস্য করছে, স্বরাষ্ট্রমন্ত্রকের উপমুখ্য প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট হলেও তো মন্ত্রী ছিল নিশীথ প্রামাণিক, বাংলাদেশি ভোটার, এমনকি যাকে পর্যবেক্ষক বানিয়েছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের চাপাডাঙ্গায় জন্ম, তার পরিবার রয়েছে বাংলাদেশে। কেয়া দেবী শুরু করেছিলেন ডগ লাভার বলে। শুধু কেয়া দেবী, আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনেরও ডগ লাভার। বিহারের ভোটার এসআইআরের লিস্টে কুত্তার নাম তুলে দিয়েছিল ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। পরে যখন ধরা পড়ে হইচই হয়েছে তখন বলেছে আমরা রেকটিফাই করে দিয়েছি। আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনার মাননীয় তিনিও ডগ লাভার। প্রতি পদক্ষেপে প্রমাণ দিচ্ছেন ভারতের মানুষকে যারা এই জায়গায় না পাচ্ছেন, ভারতের মানুষই আপনাদেরকে বুঝে নেবেন আগামী দিনে।